নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য যে গল্পটি এনেছি সেটি একটি ভয়াবহ গল্প, রোমাঞ্চ এবং রহস্যে ভরা, অবশ্যই প্রাপ্তবয়স্কদের। কিডন্যাপ, এক ভয়ঙ্কর মিথ্যার খেলা। গল্প পাঠ এবং গল্প লেখায় অবশ্যই আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প কিডন্যাপ, এক ভয়ঙ্কর মিথ্যার খেলা। প্রাপ্তবয়স্ক প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রত্যেকটি দিনের মতো আজও তিলোত্তমার দিনটা শুরু হয় একটি অশান্তির মাধ্যমে। তার মা বাবার মধ্যে কথা বন্ধ, আর তাদের মধ্যে কথার একমাত্র মাধ্যম তিলোত্তমা। বাবা মা নিজেদের মধ্যে কথা বলে না, কিন্তু মেয়ের মাধ্যমে একে অপরের কথা পৌঁছায়। এই মাঝখানের ভূমিকা পালন করতে করতে 16 বছর বয়সী তিলোত্তমা মানসিকভাবে বেশ বিধ্বস্ত। সকালের আলো ঘরে এসে পড়েছে। তিলোত্তমা বিছানায় শুয়ে মোবাইলে হোয়াটসঅ্যাপে স্ক্রোল করছে। তখনই মায়ের তীব্র চিৎকার শোনা যায় রান্নাঘর থেকে। এই দইটা নষ্ট হলো কিভাবে? সারা রাত ফ্রিজে রাখার পরেও সব নষ্ট। ফ্রিজের সুইচটা কে বন্ধ করেছিল? বাবা ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিলেন। তিনি শান্তভাবে ফ্রিজের দিকে তাকান, কিন্তু কোনো উত্তর দেন না। তিলোত্তমা উঠে আসে, দেখে বাবা চুপ। সে বিরক্ত হয়। মায়ের মুখে প্রতিদিনই কোনো না কোনো অভিযোগেই তার ঘুমটা ভাঙে। বাবার দিকে তাকিয়ে তিলোত্তমা বলে, ও বাবা, মাকে বলো সারা রাত ফ্রিজ অফ থাকলে ঠিক থাকবে কি করে? তাছাড়া কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিল, তুমিই তো ফ্রিজের লাইনটা খুলে রেখে দিয়েছিলে। তিলোত্তমার কণ্ঠস্বর আর বাবার সাথে মেয়ের সাক্ষাৎকার মাকে যেন তৎক্ষণাৎ আরো রাগান্বিত করে। ফ্রিজের কাছে এসে দইয়ের পাত্রটা হাতে নিয়ে তিনি আবার চিৎকার করে ওঠেন, তোর বাবাকে বল ফ্রিজটা যখন অফ ছিল তখন নিজেই সুইচটা অন করতে পারতো তো কালকে বৃষ্টির পর। সব দায়ভার আমার উপরে কি? তিলোত্তমা ভেতরে ভেতরে খুব কষ্ট পায়। বাবা মার এই ধরনের ঝগড়া সে ছোটবেলা থেকেই দেখে আসছে। সে এবার হাল ছেড়ে দেওয়ার মতো মনোভাব নিয়ে বলে, আমার স্কুল আছে, দেখো আমায় যেতে হবে। তোমরা এর মধ্যে আবার শুরু করেছো, আমি আজ কিচ্ছু খাবো না। নিজের মতো তৈরি হতে শুরু করে তিলোত্তমা। সামনেই তার মাধ্যমিক পরীক্ষা, স্কুলে যেতেই হবে। ম্যাডামরা কতগুলো নোটস লিখিয়ে দেবে, যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, সেই রকমই। তাছাড়া ছোটবেলা থেকে তিলোত্তমা স্কুলে সব সময় প্রথম স্থান অধিকার করে এসেছে, ক্লাস 9 পর্যন্ত। এমনকি মাধ্যমিক পরীক্ষার টেস্টেও খুব ভালো দুর্দান্ত রেজাল্ট করেছে। তাই তিলোত্তমার ওপরে স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের যথেষ্ট পরিমাণে একটা আশা রয়েছে। তিলোত্তমার মাধ্যমেই হয়তো এই স্কুলটা একটা বিরাট বড় পরিচয় পেতে পারে জেলার মধ্যে। এতটাই ব্রেনি সেই মেয়ে। তৈরি হতে শুরু করে তিলোত্তমা। স্কুলের শার্টটা পরে সাদা, তারপরে পরে স্কার্ট। ব্যাগপত্র বই গুছিয়ে নিয়ে মাথার বড় বড় চুলগুলোকে দুদিকে কলা বেনুনি করে, হাতে একটা ঘড়ি পরে, পায়ে স্কুলের জুতো পরে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় সে। মেয়ে খাবার না খেয়েই বেরিয়ে যায়। দরজা দিয়ে বেরোনোর আগে হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল। ওই দই কেস হওয়ার পর থেকে বাবা মার মধ্যে কথা যেন আরো বন্ধ।
বাবা গেছেন বাথরুমে, বোধহয় অফিসের জন্য বেরোবেন। তিলোত্তমার বাস চলে এসেছে তার বাড়ির সামনে। মা ঠাকুর ঘরে গিয়ে বসে আবার কান্নাকাটি করছে। কেন রে বাবা? মেয়েটা যে বেরিয়ে যাচ্ছে, তাকে যে খেতে দিতে হবে সেইটাও বোধহয় ভুলে গিয়েছেন সুতপা স্বামীর ওপর অভিমান দেখাতে গিয়ে। মেয়ে বেরিয়ে যাচ্ছে দেখে সুতপা এবং ওনার স্বামী অর্থাৎ তিলোত্তমার বাবা ছুটতে ছুটতে বলেন, হে কি রে মা, তুই সত্যি সত্যিই বেরিয়ে যাচ্ছিস? তিলু তিলু খেয়ে যা। থাক, তারা দরকার নেই, তিলোত্তমা রূঢ় স্বরে উত্তর দেয়। এই দৃশ্য দেখে মা কিছুটা স্তব্ধ হয়ে যায়, কিন্তু বাবার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। স্কুলে পৌঁছে তিলোত্তমা নিজের ক্লাসে বসে সাগরকে মেসেজ করে। সাগর তার বন্ধু, কিন্তু কখনোই তার সাথে প্রেমের মতো সম্পর্ক হয়নি। তিলোত্তমা সবসময় তার সমস্যাগুলো সাগরের সাথে শেয়ার করত। সাগরের কাছ থেকে সে মানসিক শান্তিটা পায়। সাগর তখনই উত্তর দেয় এবং স্কুলের পরে বাইরে দেখা করার প্রস্তাব দেয়। তিলোত্তমা ফোনে লেখে, সাগর তুই তো জানিস মা বাবার ঝগড়া কতটা অসহ্য হয়ে উঠেছে, আমি আর পারছি না, তুই যদি কিছু করতে পারিস। সাগর হাসে, স্মাইলি পাঠায়, তুই এতদিন ধরে ওদের মেলানোর চেষ্টা করছিস, কিন্তু কাজ হয়নি। কি করতে চাইছিস? এমন কিছু একটা যাতে ওদের মধ্যে মিল হয়। দেখ, দুইজনে আমায় কিন্তু খুব ভালোবাসে, আমি বুঝি। মায়ের অভিমান বাবার অভিমান মেটাতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা, পড়াশোনায় ঠিক করে মনোযোগ দিতে পারছি না। তুই বল, এরকম সহ্য হয়? সাগর খানিকক্ষণ চুপ করে থাকে, তারপরে বলে, একটা প্ল্যান আছে। তিলোত্তমা সন্দেহ নিয়ে প্রশ্ন করে, বেশ কৌতূহলের সাথে, কি প্ল্যান? ধর তোর বাবা মা যদি তোর জন্য ভয় পায়, তাহলে ওর একে অপরের সঙ্গে কথা বলতে বাধ্য হবে। মানে তোর যদি একটা কিডন্যাপের নাটক। কি কিডন্যাপ? তুই পাগল নাকি? সাগর মৃদু হাসে, কিন্তু ভাব, তুই যদি হঠাৎ করে গায়েব হয়ে যাস আর বাড়িতে ফোন যায় যে তোকে কিডন্যাপ করা হয়েছে, তাহলে ওরা ঠিক তোর চিন্তায় মিলে যাবে। যেমন ধর, তোর মা কান্নাকাটি করবে, তোর বাবা সোফায় বসবে, তোর মা তোর বাবার কাঁধের ওপরে মাথা রেখে কাঁদবে, তোর ছোটবেলার স্মৃতি নিয়ে কথাবার্তা বলবে, এইভাবেই। আর মুক্তিপণের জন্যে ওরা দুইজনেই টাকা জোগাড় করতে চাইবে। সেই উত্তেজনায় ওরা নিজেদের মধ্যে যোগাযোগ করবে। তুই একটু সময়ের জন্য লুকিয়ে থাকবি, তারপর বাড়ি ফিরে আসবি যখন ওরা মিলেমিশে থাকবে। তিলোত্তমা কিছুক্ষণ চুপ করে থাকে। সাগরের পরিকল্পনা শুনে তার মনে দ্বিধা কাজ করে, কিন্তু পরে সে ভাবে এটা একটা ভালো প্ল্যান। ঠিক আছে, কর, কিন্তু কোনো ভুল করা চলবে না। শোন, তাহলে তোকে আমি একটা কথা বলি, আগামীকালই তোর কিডন্যাপটা হবে, কিন্তু আমার স্কুল। আরে রাখ, একদিন না গেলে কিছু হবে না। নোটসপত্র জোগাড় করার জন্যে তোর কাছের বান্ধবী প্রীতির কাছে চলে যাবি, সেও তো রেগুলার স্কুল যায়, তাই তো? আজকেই তাহলে প্রীতিকে জানিয়ে রাখবো। খবরদার, চালে গুলতি হলে চলবে না। তুই যদি প্রীতিকে আগে জানিয়ে রাখিস, ধর তোর বাবা যদি প্রীতির কাছেই যায়, কোনো রকম ভাবে যদি ওদের ডাউট হয় যে তুই হয়তো কাজটা প্ল্যান করে করছিস, ঠিক বলেছিস, তাহলে কাউকে কিছু বলা যাবে না। মানে এটা সত্যি কাজেরই একটা কিডন্যাপ, আমি জানি না অথচ আমি কিডন্যাপ হব, এই তো? একদম একদম, আমি যেভাবে বলবো ঠিক সেরকম করেই করবি কিন্তু। ঠিক আছে, তাহলে তোর সঙ্গে স্কুলের পরে বাড়ি গিয়ে মেসেজ করি। হ্যাঁ ঠিক আছে, তাই কর। পরের দিন সকালে তিলোত্তমা রাত্রে সাগরের দেওয়া নির্দেশ মতো কাজ শুরু করেছে। সেই দিনও অশান্তি দিয়েই শুরু। চা করতে গিয়ে চা পাতার পরিমাণটা বেশি হয়ে গেছে বলে চায়ের লিকারটা একটু তেতো এবং কোষ্ঠে লাগছে। ব্যাস, বাবা চিৎকার করে বলল, সংসারের প্রতি মন নেই, এদিকে ঠাকুর ঠাকুর চিন্তা। বলি, ঠাকুর তো গৃহ সন্ন্যাসীও ছিলেন অনেকে, গৃহে থেকে সংসারের কাজের মাধ্যমে। এই এই এই, শোনো শোনো, আমাকে তিলু, তোর বাবাকে বলে দে আমাকে একদম জ্ঞান দিতে না।
আজকে আজকে 19টা বছর সংসার করছি। তিলোত্তমা অধৈর্য হয়ে ওঠে। স্কুলের পোশাক পরে সে, কিছুটা উত্তেজিত, কিছুটা চিন্তিত। তবে আজ বাড়ি থেকে খেয়ে দিয়ে সে বেরোয়। যদিও বেরোনোর সময় তার মনের মধ্যে উত্তেজনার ঢেউ আছড়ে পড়ে, কিন্তু সে নিজের দৃঢ়তা বজায় রাখে। বাড়ি থেকে বাইরে বেরিয়ে প্রীতির সঙ্গে হঠাৎ দেখা হয়েই যাচ্ছিল। ভাগ্যিস মেয়েটা দেখেনি। স্কুলের বাসে উঠেছিল তিলোত্তমা, কিন্তু বাসটা মোড়ের কাছে আসতেই কন্ডাক্টর এবং বাসের চালকের চোখে ধোঁয়া দিয়ে সে নেমে আসে, ঠিক যেরকম ভাবে শিখিয়ে দিয়েছিল সাগর। কালো ওড়নাটা জড়িয়ে নেয় মুখে, ড্রেস পরা আর আই কার্ডটা ফেলে দেয় রাস্তার ধারে। এইরকমটাই সাগর শিখিয়েছিল, যাতে বোঝা যায় ওই রাস্তা থেকেই তাকে কিডন্যাপ করা হয়েছে এবং আততায়ীরা তার আই কার্ডটা রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল। কিন্তু তিলোত্তমা গেল ঠিক তার উল্টো পথে। হাঁটতে হাঁটতে তিলোত্তমার মোবাইলে একটা মেসেজ আসে। সেখানে স্পষ্ট লেখা, তোমাকে রাস্তার মোড়ের মাথায় যেতে হবে। কিন্তু নাম্বারটা অজানা, সাগরের নয়। তিলোত্তমা হাসে আর ভাবে, সাগর তুই আস্ত একটা পাগল। এরই মধ্যে আবার তুই কিভাবে ফোন নাম্বারটাও জোগাড় করে ফেললি রে। সাগরের একটা বড় সমস্যা আছে তার জীবনে। সাগরের কাছের বন্ধু সম্রাট তাকে ব্ল্যাকমেল করছে। সাগরের নোংরা ভিডিও কলের গোপন রেকর্ড আছে সম্রাটের কাছে। তাই সে সাগরের থেকে 5 লক্ষ টাকা দাবি করছে। বেশ কদিন হয়ে গেল। সাগর বাবা মার একমাত্র ছেলে, পড়াশোনার সঙ্গে সঙ্গে টিউশনি করে। এই বয়সে বাইক কিনেছে, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট। বাবা মাকে টাকা দিয়ে হেল্প করে, যদিও তার বাবা সরকারি চাকুরিজীবী। তবুও সাগরের প্রশংসায় পঞ্চমুখ পাড়ার সকলে। ছেলে স্কুল থেকে এসে বাইরে কোনো বন্ধুর সঙ্গে মেশে না, সরাসরি টিউশনি করতে যায়, ফেরে অনেক রাতে, সারা রাত পড়াশোনা করে। সাগর টিউশনি করে ঠিকই, কিন্তু সারা রাত জেগে সে পড়াশোনা করে না। টিউশনি করার নাম করে এসে সেই সমস্ত সাইবার ক্যাফেতে যায় যেইখানে সে কালো পোশাক পরে নোংরা নোংরা মেয়ে ছেলেদের সঙ্গে ফোনে কথা বলে এবং সেখানেই ওপেন সে যৌন ক্রিয়ার বিভিন্ন রকমের ভিডিও তৈরি করে। আর্টিফিশিয়ালি বিভিন্ন রকম মেয়েদের মুখের সঙ্গে শরীর যুক্ত করে, আর এতে সে প্রচুর টাকা পায়। সে কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে বলে সেটাকে ভালো কাজে না লাগিয়ে অন্য কাজে ব্যবহার করছে এই টেকনোলজিকে। সাগরের প্রশংসায় পঞ্চমুখ পাড়ার সকলে, আর সম্রাটের বাবা মাও। সম্রাট সাগরের থেকে বছর 5 বড়। কলেজ কমপ্লিট করে এখনো বেকার। এদিকে সম্রাটের বড়দা চাকরি করছে। সম্রাটকে দিন রাত লাথি ঝাঁটা খেতে হয়। একদিন না পেরে সাগরের সঙ্গে দেখাই করে বসলো সম্রাট। দিনটা ছিল শনিবার। সেই দিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল বলে সাগর বাড়ির বাইরে বেরোতে পারেনি। হঠাৎ করে সম্রাটকে দেখে সাগরের মা একটু অন্যরকম হলেও বললেন, আয় ভেতরে আয়। সম্রাট সম্পর্কে পাড়ায় একটা রটনা আছে, বেকার বলে সে গুন্ডাদের সঙ্গে নাম লিখিয়েছে। মাঝে মধ্যে নাকি একটা ওটা পুলিশ কেসেও ধরে নিয়ে গিয়েছিল ওকে। যেহেতু ওর দাদা ইন্সপেক্টর, তাই ছাড় পেয়ে গিয়েছিল সে। কিরে সম্রাট তুই? হ্যাঁ দাদা বল দাদা। যদিও আমার তোকে এখন দাদা বলা উচিত। কি হয়েছে? আর বলিস নে, তোর প্রশংসায় তো পঞ্চমুখ রে সকলে। তা কি করে এত টাকা ইনকাম করিস বলতো? এই বয়সে বাইক কিনলি, জেঠু জেঠিমাকে সাহায্য করিস। হেসে দিয়েছিল সাগর। বলেছিল, কম্পিউটার জানিস? ওই একটু আধটু। কেন? আয় আমার সঙ্গে। নিজের ঘরের আলো বন্ধ করে গোপন কাজ দেখিয়েছিল সে, বিশ্বাস করে সম্রাটকে। যদিও সেই কাজটা দেখার জন্য বেশ কদিন সম্রাটকে সাগরের পেছনে ঘুরতে হয়েছে। স্কুল থেকে ফেরার পথেই দেখা করেছে, চা কফি খাইয়েছে, আর নিজের বেকারত্ব জীবনের কথার সুরসুরি দিয়ে সাগরের মনকে গলিয়ে দিয়েছে। সুতরাং ভুলটা করেই ফেললো সাগর,
আর সম্রাট ঠিক সেই সময় নিজের মোবাইলে ভিডিওটা করে ফেলল। ঠিক কিভাবে সাগর এই কাজটা করে, এই কাজের, এই অপরাধের জঘন্যতম শাস্তি হতে পারে, আর যেখানে সাগর 18 বছর বয়সী হয়ে গিয়েছে। তুই সত্যি আমাকে ব্ল্যাকমেল করছিস? আমি তোকে টাকা দিয়ে দেবো, কিন্তু তুই আমাকে কথা দে, তুই আমার সামনে ভিডিও ডিলিট করবি। সম্রাট হেসে বলে, আমি তোর সামনে দাঁড়িয়ে ভিডিও ডিলিট করব। তুই শুধু আমাকে টাকা জোগাড় করে দে, 5 লক্ষ টাকা, 1 টাকাও যেন কম না হয়। ওই টাকা নিয়ে আমি বিদেশ চলে যাব। ওখানে আমার এক বন্ধু থাকে, সে আমাকে ব্যবসার হাল ধরিয়ে দেবে। সাগর জানে যে এই বিপদ থেকে যদি সে বেরোতে না পারে তাহলে তার জীবন শেষ করে দেবে সম্রাট। কারণ সম্রাট এই পাড়ার নেতা হাতা দাদার সঙ্গে বেশ ভালো ওঠা বসা রাখে। কিন্তু এখন তার মন ব্যস্ত তিলোত্তমাকে কিডন্যাপ করার নাটকে। তিলোত্তমার সঙ্গে ফোনে কথা বলার পর সাগর স্পষ্ট ফোন করে সম্রাটকে বলেছিল যে টাকা জোগাড় হয়ে গিয়েছে, শুধু সম্রাটের সাহায্য দরকার। সম্রাট এক কথায় রাজি। তিলোত্তমা তার পরিকল্পনা অনুযায়ী রাস্তার মোড়ে চলে যায়। সাগর থাকে সেখানে এবং থাকে একটা গাড়ি। সাগরকে গাড়িতে বসে থাকতে দেখে তিলোত্তমা সেখানে আগিয়ে যায় এবং উঠে বসে সেই গাড়িতে। তিলোত্তমাকে নিয়ে সাগর ও সম্রাট গাড়িতে করে যাচ্ছে। তিলোত্তমা সম্পূর্ণ অজ্ঞ যে তার আশেপাশে ঠিক কি ঘটতে চলেছে। তার বাবা মাকে একত্র করার উদ্দেশ্যে একটা ছোট্ট নাটক করার পরিকল্পনা ছিল, কিন্তু সাগর যে সম্রাটের সঙ্গে এইভাবে জড়িয়ে পড়েছে সেটা তার কল্পনাতেও নেই। তিলোত্তমা কানে হেডফোন গোজার আগে বলে, বেশি দূর যাস না কিন্তু, আশেপাশেই থাকিস, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে। ম্যাডাম নোটস দিয়েছে, তাছাড়া প্রীতির কাছ থেকেও সব জোগাড় করতে হবে। এই মনে হয় ওরা কথা বলবে। কথা আবার বলবে না। সাগর আর সম্রাট সিগারেট খেতে খেতে কথার উত্তর দেয়। এদিকে সম্রাট প্রথমবার তিলোত্তমাকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। সাদা রঙের স্কার্টের আড়ালে তিলোত্তমার দৈহিক সৌন্দর্য এবং ওর বক্ষ খাঁজ রীতিমতো বয়সে বড় সম্রাটকে উত্তেজিত করে তোলে। গাড়িটা একটা অদ্ভুত পরিবেশে গিয়ে দাঁড়ায়। সিগারেটের ধোঁয়া চারপাশে ভেসে বেড়াচ্ছে। সম্রাট ড্রাইভারের সিটে বসে আছে, সাগর তার পাশের সিটে। তিলোত্তমা চুপ করে মোবাইলে স্ক্রোল করছে, কানে হেডফোন গোজা। সম্রাট সাগরের দিকে তাকিয়ে বলে, কল ফল এসেছিল? কল করেছিস কি? ওর বাবা মা আর 5 লক্ষ টাকা দিতে রাজি হয়েছে? এই পুলিশে খবর দেবে না বলেছিস তো? সাগর কিছুটা স্বস্তি বোধ করে। তার চিন্তা ভাবনা সহজ, কিডন্যাপের নাটক করে বাবা মায়ের মধ্যে সমঝোতা করানো। কিন্তু সম্রাট এসব কেন বলছে? সম্রাট মুচকি হেসে বলে, একটা কথা বলি, 5 লাখের জায়গায় 10 লাখ বললে হয় না? যে 5 লাখ টাকা দিতে রাজি সে 10 লাখ টাকা দিতেও রাজি হবে, কি বলিস? সাগর একটু অবাক হয়, তবে কিছু বলে না। এখনো সে তিলোত্তমার বাবাকে বা মাকে ফোন করেনি, যেহেতু স্কুল আওয়ার চলছে। এখনই কিছু বলা যাবে না। না না, 5 লাখই যথেষ্ট, বেশি লোভ করলে সবকিছু বিগড়ে যাবে। তাছাড়া এটা আমরা জাস্ট একটা নাটক করছি, এটা মোটেই আসল কিডন্যাপ নয়। সম্রাট সিগারেটের ধোঁয়া ছেড়ে সাগরের দিকে তাকায়। তার কণ্ঠে এক ধরনের উত্তেজনা। টাকার লোভ খুব খারাপ জিনিস, বুঝলি? 5 লাখ টাকা দিয়ে যদি বাঁচাতে পারিস তাহলে 10 লাখ নিয়ে আরো ভালোভাবে বাঁচবি না? তুই জানিস এই বয়সে এত টাকা ভাবতেই পারবি না। যাই হোক, আমি তোকে একটা পুরনো বাড়ি চিনিয়ে দেবো, যেখানে মেয়েটাকে নিয়ে গিয়ে হাত পা বেঁধে রাখতে পারবি। আরে সত্যি সত্যি কিডন্যাপের মতো একটা পরিস্থিতি তৈরি করতে হবে তো। তারপর মেয়েটার বাবা মাকে ভিডিও পাঠাবি, দেখবি তারা কেমন ভয় পেয়ে সব টাকা দিতে রাজি হয়ে যায়। সাগরের মাথায় দুশ্চিন্তা ভর করছে। সে মনে মনে ভাবতে থাকে, সম্রাট আসলে কি চাইছে? এমনটা তো সে কখনো চায়নি। এই না না, আমি এইসব ঝামেলায় যেতে পারবো না। চিন্তার ছাপের কণ্ঠস্বরে সাগর উত্তর দেয়।
তুই যা বলছিস তাতে পুলিশ আমাদের ঝামেলায় ফেলবে, আর আমার মা বাবা যদি এসব জানতে পারে তাহলে আমাকে ত্যায্য পুত্র করবে। সম্রাটের চোখে ক্রোধের ঝিলিক ফুটে ওঠে। সে সাগরের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। বেশ উস্কানি দিয়ে বলে, তোর যা কাজ তাতে ত্যায্য পুত্র না করাটা কি অন্যায়? তুই তো সব গোপন করে চলেছিস, এখন একটু সাহসী হয়ে এগিয়ে যা। আর তুই বুঝতে পারছিস না, এত সুন্দর একটা মেয়ে, তাকে একটু কাজে লাগানো উচিত। সাগর সম্রাটের কথা শুনে শিউরে ওঠে। তার মুখ থমথমে হয়ে যায়। সম্রাটের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে সম্রাট আর তার আগের সেই বন্ধু নেই। তার মধ্যে এক দুষ্ট প্রবৃত্তি জন্মেছে, যা তিলোত্তমার জন্য এক ধরনের বিপদ। সাগর ক্ষিপ্ত হয়ে বলে, তুই যা ভাবছিস সেটা কখনোই আমি করব না। ও আমার বন্ধু, আমরা শুধু ওর বাবা মাকে মেলানোর জন্য নাটক করছি। তুই যদি অন্য কিছু করার কথা ভাবিস তবে তোকে এখানেই থামতে হবে। সম্রাট একটু চুপ করে থাকে, কিন্তু তার চোখের মধ্যে এক ধরনের চক্রান্তের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। সে জানে যে সাগরের দুর্বলতা তার গোপন কাজগুলো, আর সেটা দিয়েই সে সাগরকে তার ফাঁদে ফেলতে চায়। গাড়ির মধ্যে থমথমে পরিবেশ তৈরি হয়েছে। তিলোত্তমা মোবাইলে পুরোপুরি ব্যস্ত, সুতরাং এই পুরো পরিস্থিতি সম্পর্কে সে সম্পূর্ণ অজানায় রয়ে গিয়েছে। সম্রাট চোখ রাঙিয়ে বলে, শোন সাগর, আমি যা বলছি সেটাই করবি, না হলে তোর ভিডিওগুলো আমি এক্ষুনি ছেড়ে দেবো। তোকে শুধু ত্যায্যপুত্র না, জেলেও যেতে হবে। সাগরের মুখ বিবর্ণ হয়ে যায়। সে বুঝতে পারে সম্রাট তাকে ব্ল্যাকমেল করছে। সে জানে তার পরিবার এবং সমাজে মান সম্মান নষ্ট হবে যদি ওই ভিডিওগুলো ফাঁস হয়ে যায়। তুই যা করছিস সেটা খুব খারাপ। আমি মেয়েটাকে বিপদে ফেলতে চাই না, কিন্তু তুই যদি ভিডিও ছাড়ার হুমকি দিস তবে আমাকে বাধ্য হয়ে, তুই যা চাইছিস সেটা কিন্তু আমি হৃদয় থেকে কখনোই করব না। সম্রাট চুপ করে থাকে। তার মুখে ঠান্ডা হাসি ফুটে ওঠে। সে জানে সাগর ধীরে ধীরে তার ফাঁদে আটকে যাচ্ছে। ঠিক আছে, তুই যেমন বলছিস তেমনই কর, কিন্তু মনে রাখিস আমি যা চাই সেটা একদিন করতেই হয়। এই উত্তেজনার মধ্যে তিলোত্তমা এখনো নির্দোষ। মাঝে মধ্যে সাগরকে জিজ্ঞেস করছে কানের হেডফোনটা সরিয়ে বাবা মা ফোন করেছে কিনা, কিন্তু একটুও বুঝতে পারছে না যে ওর জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। সাগর পেছনের সিটে বসা তার খুব কাছের বান্ধবীর দিকে তাকায়, বলে, ঘুরতে যাবি? মেয়েটি যেন সাগরের মুখ থেকে এই কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিল। খুশি হয়ে বলে, এতক্ষণ ধরে তো তোকে আমি সেটাই বলতে চাইছি। গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে রেখেছিস, যে কেউ আমায় দেখে ফেলতে পারে। তাছাড়া এখানে বাবার বন্ধুর বাড়ি, নিশ্চয়ই যাব। আর এই ছেলেটা? সম্রাট হেসে বলে, আমাকেও নিয়ে চ, আমি কি একা একা বসে থাকবো নাকি? তিলোত্তমা মনে মনে ভাবে সম্রাট গেলে সে একটু জোর পাবে। হেসে বলে, হ্যাঁ হ্যাঁ দাদা, তুমিও চলো। আমি তো বুঝতেই পারিনি যে এক রাতের মধ্যে সাগর তোমাকে পটিয়ে ফেলবে। আচ্ছা দাদা, আমার বাবা মা সত্যি সত্যি আর ঝগড়া করবে না তো? সম্রাট সিগারেটটা ফেলে দিয়ে হেসে বলে, না না, এবার ঠিক মিল হয়ে যাবে। কি বলিস সাগর? তিলোত্তমা, তোমাকে তুলে নিয়ে যাব ওই পোড়ো বাড়িতে, তারপর তোমাকে হাত পা দড়ি দিয়ে ভালো করে বাঁধবো, তারপর তোমার বাবার মোবাইলে ছবিটা পাঠাবো। একটু সিরিয়াস কেস না হলে কি আর টাকাটা পাবো বলো? হ্যাঁ তাই না? তিলোত্তমা খানিকক্ষণ চুপ করে থাকে, তারপরে বলে, এমনটা করাটা কি ঠিক হবে? বাবা মা ভয় পাবে না? আরে না না, ভয় পাবে কেন? বরং একটু ভয় না দেখালে, সিরিয়াস ফিলিং না হলে টাকাটা। যেই টাকাটা কথা বলেছে সঙ্গে সঙ্গে সাগর সম্রাটের হাতে চিমটি কাটে। সম্রাট বুঝতে পারে টাকা সম্পর্কে তিলোত্তমা কিছুই জানে না। সে তো জানছে এটা একটা নাটক। টাকা পয়সার লেনদেন কেন হবে? বাবা মা তাকে চিন্তা করলেই সাগর তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। সাগরের ওপরে তার পূর্ণ ভরসা আছে। ঠিক আছে, তোমরা যা ভালো করো। তিলোত্তমাকে স্বেচ্ছায় তুলে নিয়ে আসে ওরা শহরের শেষের পৌর বাড়িতে। তারপর তিলোত্তমার চোখের সামনেই দড়ি নিয়ে বলে, নে এবার ওর হাত পাটা ভালো করে বেঁধে খাটিয়ায় শুয়ে দে। সাগর, ভিডিও করবি আর ওর বাবার মোবাইলে পাঠাবি। ফোন নাম্বারটা?
তিলোত্তমা ফোন নাম্বার দিয়ে দেয় তার বাবার। সিরিয়াস কেস না হলে মুক্তিপণের টাকা আদায় করতে হবে না? আরে ওরকমই তো করে কিডন্যাপাররা, তাই না? তাছাড়া পাক্কা খিলাড়ির মতো কাজ করতে হবে, ভালো করে হাত পা বাঁধ। সম্রাট সেই সময় দেখে টাইট হয়ে থাকা স্কুল ড্রেসের পেছনে তিলোত্তমার অপূর্ব শরীরটা, তার বুক দুটো আকর্ষিত করছে সম্রাটকে, আর হাঁটুর ওপরে স্কার্টটা পর্যন্ত। সেই স্কার্টের আড়ালে একটা লাল রঙের প্যান্ট দৃশ্যমান। সম্রাটের পুরুষ সত্তা রীতিমতো উত্থিত হয়ে ওঠে। সাগর কি তাহলে? সাগরকে সে বলে, সাগর তুই একটু বাইরে গিয়ে দাঁড়া। সাগর সম্রাটের এই কথা শুনে বেশ ভয় পায় আর বলে, থাক না, হাত পা তো বাঁধা হয়েছে, এবার থাক, টাকাটা তো দেবেই একটু পরে এসে, আমি তো ছবিটা পাঠিয়েই দিয়েছি। সম্রাট হাতে ফোন নেয়, কাকে যেন ফোন করে, আর ফোন করার মিনিট দুয়েকের মধ্যেই 2-3টে অজানা ছেলে জোরপূর্বক ঘরে ঢুকে পড়ে। সাগরকে ঘর থেকে বাইরে বার করে নিয়ে ওরা জানলার সঙ্গে বেঁধে দেয়। এদিকে তিলোত্তমার ইচ্ছেতেই তার মুখটা শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। ছবিও তোলা হয়েছে 2-3টে, কিন্তু এই মুহূর্তে সম্রাটের শরীরের যে অবস্থা, তাতে ছবিতেই ক্ষান্ত থাকতে পারবে না সে। হাত পা বেঁধে খাটিয়ায় শুয়ে দেওয়া হয়েছে আগেই, মুক্তিপণ আদায় করে ভিডিও করা হয়েছে। সেই ভিডিও সাগর পোস্ট করে দেবার পরই সম্রাট তার পৈশাচিক প্রবৃত্তি সাগরের চোখের সামনে আনে। মেয়েটার মুখ বাঁধা। সম্রাট নিজের প্যান্টের চেন খুলতে শুরু করে, তারপর এক টান মেরে মেয়েটার স্কার্ট, স্কুলের সাদা রঙের শার্টটা খুলে ফেলে, আর ছিঁড়ে ফেলার সাথে সাথেই ভেতরে লাল রঙের ব্রেসিয়ারটা এবং তার অবরোধে ঢাকা অপূর্ব বক্ষ সৌন্দর্য দেখতে পায় সম্রাট। বিষয়টা যে কোন দিকে গড়াচ্ছে সেটা বুঝতে বেশ খানিকটা সময় লেগেছিল তিলোত্তমার। চোখে জল নিয়ে জানলায় মুখ হাত পা বাঁধা সাগরের দিকে তাকিয়ে তিলোত্তমার সমস্ত কথা বন্ধ হয়ে যায়। সে ভেবেছিল এতক্ষণ বোধহয় বিভৎস কিছু দৃশ্য দেখানোর জন্যই এগুলো করা হচ্ছে, কিন্তু এখন তো তার রীতিমতো ব্যক্তিগত সেই সমস্ত স্থানে যেখানে বাইরের মানুষের হাত দেওয়া বারণ, সেইখানে হাত পড়ছে। তিলোত্তমার হাত পা মুখ সব বাঁধা। সম্রাট সজোরে প্রবেশ করে এবং তিলোত্তমার ভার্জিনিটি নষ্ট করে। প্রবল রক্তপাত শুরু হয়, খাটিয়াটা রক্তে ভেসে যায়। সম্রাটের পরপরই বাদবাকি 2জন বন্ধু এসে হাজির হয় এবং ইচ্ছে মতো তাদের পাশবিক খিদে মেটায়। সাগরকে ওরা জানলার সঙ্গে বেঁধে দিয়েছিল। তিলোত্তমার শরীরটাকে ভোগ করার দৃশ্যও যেন সাগরের মস্তিষ্ক নামক মেমোরিতে ভালো করে এন্ট্রি হয়। সম্রাট বলে, তুই তো এই কাজ রোজই করছিস, তবে আর্টিফিশিয়ালি করেছিস, এখন সিরিয়াসলি দেখ, হেভি লাগে রে। তিলোত্তমার চোখের পাতা দুটো পড়ছে না, এত পরিমাণে চোখের জল গড়িয়েছে। তৃতীয়বার যেই ছেলেটি মেয়েটির শরীরের ওপরে ছিল এবং ধর্ষণ করছিল, সে চিৎকার করে বলে, সম্রাটদা, এই মেয়ে ঠান্ডা হয়ে গেছে, বোধহয় মরে পড়ে গেছে। সাগর ভয়ে কাঁপতে শুরু করে। সাগরের মোবাইলে ফোন আসা শুরু হয়ে গিয়েছে। মুক্তিপণ দিতে চায় তার বাবা মা। বাড়িতে রীতিমতো কান্নাকাটির পরিবেশ। ভিডিওটা দেখেই হাত থেকে মোবাইলটা পড়ে গিয়েছিল সুতাপার স্বামী অর্থাৎ তিলোত্তমার বাবার। এমন করছে দেখে প্রথমে একটু অন্যরকম ভাবলেও পরে স্বামীকে ক্রন্দনরত অবস্থায় দেখে সুতাপা নিজেকে ঠিক রাখতে পারেনি। মানুষটা তখন অফিসে যাবার জন্য সম্পূর্ণ তৈরি। অশান্তির জন্যে রোজ না খেয়েই বেরোতে হয়, অথচ আজ কি হয়েছে গো, শরীর খারাপ করছে। মোবাইলটা কুড়িয়ে স্ত্রীর হাতে দিতেই অবাক হয়ে গিয়েছিল সুতাপা। চিৎকার করে বলেছিল, যা চাইছে তাই করো, তাই করো, দেখো তাই করো। তাই ফোন আসছে বারবার সাগরের মোবাইলে। সাগরের মুখের ওই বাঁধনটা খুলে দেয় তৃতীয় ছেলেটি। তোরা এটা কি করলি বল? মেয়েটা কি দোষ করেছিল? ওর বাবা মার মিল করাতে গিয়ে আমি এটা কি করে ফেললাম? মেরে ফেললাম ওকে।
ও কতটা ভরসা করে আমার প্ল্যানে রাজি হয়েছিল। তোদের কত টাকার দরকার ছিল? ওর বাবা মা দিতে তো রাজি, ওকে মারলি কেন বল বল। সাগরের হাত দুটোও খুলে দিয়েছিল ছেলেগুলো। সাগর সম্রাটের জামার কলার ধরে টান মারে। অমনি সম্রাটের দুই সাগরেদ সাগরকে বেধড়ক মারধর শুরু করে। মাথায় রডের বাড়ি মারতেই সাগরের মাথা ফেটে রক্ত বের হয়। পুলিশ কেস হয় ব্যাপারটা। 3 দিন পর সাগর এবং তিলোত্তমার মৃতদেহটা আবিষ্কার হয় শহরের একেবারে কোনায় সেই পুরনো বাড়িতে। এবার এবার কেমন লাগছে? সম্রাট জিজ্ঞেস করে তার দুই সাগরেদকে। কিন্তু গুরু, টাকা তো পাওয়া হলো না। টাকা পাওয়া হলো না তো কি হয়েছে? খুব সুনাম, সাগরের খুব সুনাম। বাবা, জানিস তো আমার দারুণ লাগছিল যখন যখন মেয়েটা ওরকম করছিল না। হ্যাঁ বস, ঠিক বলেছ, কোনো রকম অসুবিধাই হলো না। না, পুলিশ অফিসার রণজয় সেনগুপ্ত, সম্রাট সেনগুপ্তর বরদা, এই কেসটা উনি হ্যান্ডেল করছেন। 3 দিন ধরে তিলোত্তমার বাবা মা প্রায় পুলিশ স্টেশনে বসেই থেকেছে। এদিকে সাগরের ফোন নাম্বারটা ট্রেস করে কিছুতেই কোনো লোকেশন আইডেন্টিফাই করা যাচ্ছে না, কারণ ততক্ষণে সেই ফোনটা সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত হলেও কিছু তো ক্লু ছেড়ে দিয়ে যায় দোষীরা। তার উপর বেস করেই এই কেসটা হাতে নিয়েছে রণজয়। সাগর আর তিলোত্তমার মৃতদেহ শহরের একেবারে শেষ একটা পরিত্যক্ত বাড়িতে সেই আবিষ্কার করে। দেহগুলো প্রায় পচন ধরে গিয়েছে, ইঁদুর এবং হিংস্র পশুর দ্বারা বেশ ক্ষতিগ্রস্ত। প্রথমে বডি আইডেন্টিফাই করার জন্য ওদের দুইজনকে ডাকা হয়। মেয়েটার ক্ষতবিক্ষত শরীর দেখে মা কিছুই বুঝতে পারছিলেন না, কিন্তু তিলোত্তমার পায়ের বাঁকা আঙুল দেখে মা বোঝে এটা তারই মেয়ে। মুখের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে সঠিকভাবে চেনা সম্ভব হয়নি। মেয়েটার শরীরটা ওই ইঁদুরগুলো আর হিংস্র পশুগুলো খুব লেখেছে। চোখ এবং ঠোঁটের কোনো অস্তিত্ব ছিল না। গোটা শরীরটাকে চিনতে অনেকটা সময় লেগেছিল, সাহস জোগাতে হয়েছিল। পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে দোষীদের, অথচ কাউকেই পাচ্ছে না। সম্রাট তার দুই সাগরেদকে নিয়ে ছাদে বসে মদের ঠেক বসিয়েছিল। দুই বন্ধুর কথোপকথন বেশ খানিকটা ডাউট হয় রণজয়ের, কারণ তিলোত্তমা এবং সাগর ঠিক যেই সময় মিসিং হয়েছে, অন্তত প্রীতি এবং বাসের কন্ট্রাক্টর যা বলছে তার প্রেক্ষিতে ঠিক সেই সময় সম্রাটও বাড়ি থেকে বেরিয়েছিল। আর এমনই কপাল, সেই দিন রণজয় ম্যানেজার ছিল বাড়িতে। শরীরটা খারাপ। সম্রাটের হাবভাব রণজয়ের এমনি ভালো লাগে না। নিজের মায়ের পেটের ভাই, সে কিনা গুন্ডাগিরির সঙ্গে যুক্ত, ভাবতেও অবাক লাগে, পরিচয় দিতে ঘৃণা হয়। তবুও ওর ভাইকে ওকেই সঠিক পথে আনতে হবে। সন্দেহটা হয়েছিল সম্রাটকে দেখে। সেই দিন দুপুরবেলা সম্রাট বেশ সহাস্য বদনে বাড়ি ফিরেছিল, অর্থাৎ ঘটনার দিন। রণজয় খেতে এসেছিল দুপুরে বাড়িতে। মেসের খাওয়া দাওয়া তার পছন্দ হয় না, তাই বাবা মাকে এখানে ভাড়া বাড়িতে এনে রেখেছে। সুতরাং ছোট ভাইও রয়েছে। এই পাড়া, এই শহর রণজয়ের নয়, কিন্তু এখানে এসে নিজের কাজের গুণে সবাইকে আপন করেছে সে। খেতে বসে দিব্যি করেছিল, আর কত এইভাবে মেয়েরা অত্যাচারিত হবে, আমি ঠিক আততায়ীকে খুঁজে বার করব। সম্রাট হেসে বলেছিল, যদি কোনো প্রমাণ না থাকে কেস সলভ করবি কি করে? মুরগির ঠ্যাং চিবোতে চিবোতে। আজ পর্যন্ত বেশ কয়েকটা কেসের কথাই বাড়িতে এসে আলোচনা করেছিল রণজয়, কিন্তু সম্রাট কোনো কেসেই নাক গলায়নি। হঠাৎ আজ কি হলো যে জিজ্ঞেস করছে? সুতাপা দেবীর সঙ্গে দেখা করতে গিয়েছিল সে। সুতাপা দেবী শুধু এইটুকুই বলেছিলেন যে কত কষ্টই না পেয়েছে না, আমার মা বলেও নিশ্চয়ই ডেকেছে। আচ্ছা বাবা, ওকে তোমরা ফিরিয়ে দাও না গো, এইবার আর আমরা ঝগড়া করব না, কি গো, তাই না বলো? হ্যাঁ। সুতাপা দেবী স্বামীর দিকে তাকান। স্বামী চশমা খুলে চোখ মুছে পুলিশ ইন্সপেক্টরকে বলেন, সেই থেকে মাথাটা খারাপ হয়ে গিয়েছে, কিছু মনে করবেন না।
একটা মাত্র মেয়ে, এই যন্ত্রণা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাছাড়া ও আর সহ্য করতে পারছে না। দয়া করে আততায়ীকে খুঁজে বার করার চেষ্টা করুন। নিশ্চয়ই আমি এই কেসের সুরাহা করেই ছাড়ব, আপনারা একদম কিছু চিন্তা করবেন না। রণজয় সেই থেকে নিজের বন্ধু আরেক অফিসারকে কাজে লাগিয়ে ভাইয়ের দিকে নজরদারি করছে। কার সঙ্গে যেন ফোনে দিনরাত কথা বলে আর বারবার বলে, কেসটা তো আমার দাদাই হ্যান্ডেল করছে রে, কোনো ভয় নেই। তবে আজকে ছাদে বসে মদের ঠেকের আড্ডায় সবটা বোধহয় সঠিকভাবে চাপা রাখতে পারল না সম্রাট। এই তোরা কি আলোচনা করছিস রে? কাকে নিয়ে আলোচনা করছিস? সম্রাট মদ্যপান করেছিল। দাদা তোর তো এখন থানায় থাকার কথা, তুই এখানে? দরকারি কাজ মেটাতে এসেছি। চল, তোর এই দুই বন্ধুকে ধরতে হবে। পাড়া প্রতিবেশী এদের দুইজন সম্পর্কে অনেক কিছু বলেছে। চল, দাঁড়া, ওদেরকে ধরতিস কেন? কারণ তিলোত্তমা খুনের মামলায় ওরা জড়িত। দুই বন্ধুর সম্পর্কে কিছুই জানে না রণজয়, কিন্তু মাঝে মাঝে পুলিশকেও এমন টোপ ফেলতে হয়। দুই বন্ধু ঘাবড়ে গিয়ে বলে, দাদা বর্দা আমরা করিনি, বর্দা হে তো তোমার ভাই আমাদের প্ল্যান দিয়েছিল। সাগর ভিডিও করতো, সেই ভিডিও ওর কাছে আছে। সাগরকে বলেছিল 5 লাখ টাকা দিতে, আমাদেরকে ভাগ দিত। কিন্তু সাগর বললো ওই মেয়েটাকে কিডন্যাপ করে, কি মেয়েটার বাবা মার মধ্যে ঝগড়া হয়েছিল, মিল করানোর জন্য মেয়েটা নিজেকে কিডন্যাপ করতে বলে। তারপরে দাদার কি হয়, মানে সম্রাট ডাক, আর মেয়েটাকে ওভাবে দেখে আমরা নিজেকে ঠিক রাখতে পারিনি। দাদা ও জলের মতো সবকিছু বলে দিতেই সম্রাট মদের বোতলটাকে আছাড় মেরে ফেলে ক্যাঁত করে দুটো লাথি মারে দুই সাগরেদের পেটে। বলে, সালা আমার খাবি আর আমার মুখে হাঁকবি? দেখ দাদা, ওদের কথা বিশ্বাস করিস না, ওদেরকে তুই ধর, ওরাই রেপ করেছে। দাঁড়া, মেয়েটার শরীরে তোর জিনিসও পাওয়া গিয়েছে। দাদা দেখ মনে পড়ে তোর 3 দিন আগে তোর একটা শার্ট নিতে এসেছিলাম। কেন বলতো? জামার মধ্যেও মানুষের অনেক কিছু থাকে রে। তোকে নিয়ে আমার প্রথম দিনই ডাউট হয়েছিল, তবে তুই যে এমন জঘন্য একটা কাজ করবি এইটা আশা করিনি। এবার চল আমার সঙ্গে। স্বীকার করলি তো ভালো, না হলে আমার ওপরের র্যাঙ্কের যে অফিসার আছে না, উল্টো করে ন্যাংটো করে কেলায়, আর কোথায় কোথায় লাঠি যে গুঁজে দেবে বড়া তুমিও বুঝতে পারবা না। খুব শখ না? ছোট ভাইকে ধরে নিয়ে যাচ্ছে দেখে রণজয়ের মা চিৎকার করে উঠেছিলেন ঠিকই, কিন্তু বাবা থামিয়ে দিয়ে বললেন, কুলাঙ্গার, ওকে নিয়ে যেতে দাও। পেটে আসার সময়ই বলেছিলাম ওষুধ খেয়ে মেরে ফেলো কুলাঙ্গারটাকে। সব তুমি কি বলছো? ও সন্তান? কিসের সন্তান? যেই সন্তান একটা নারীকে সম্মান করতে পারে না, সেই সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো। মিথ্যে বলা বা প্র্যাঙ্ক করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের নয়, বরং তাদের পরিবার ও সমাজের ওপরে গভীর প্রভাব ফেলতে পারে। তিলোত্তমা এবং সাগরের দুঃখজনক মৃত্যু সমাজের কাছে কিরকম বার্তা দিয়েছিল জানেন? আশেপাশের পাড়া প্রতিবেশী বলতে শুরু করে, পালাচ্ছিল বোধহয় দুজনে মিলে। সবসময় দেখতাম চুকচুক করছে, ঠিক প্রেম ছিল দুটোর মধ্যে। বাজারে গিয়েছিল তিলোত্তমার বাবা, যদিও এখন আর খাওয়া দাওয়ার প্রতি কোনো রকম আগ্রহ নেই। মা আর ফ্রিজটা চালান না, সুতপা তো বিছানা নিয়েছে। মেয়ের ছবি আঁকড়ে ধরে তার কাছে যাওয়ার দিন গুনছে। এমন একটা ভাব করছে যেন সেই ছোট্ট তিলোত্তমাকে বুকের কাছে নিয়ে শোয়া। চোখের জল মুছলেন তিলোত্তমার বাবা। দূর থেকে দোকানদার থেকে শুরু করে পাড়া প্রতিবেশী যেন তিলোত্তমার বাবার দিকে চোখে আঙ্গুল দিয়ে বলে, ওই তো ধর্ষিত হওয়া মেয়েটার বাবা যাচ্ছে, ওই যে তিলোত্তমার এত গুণ, সব কিছু চাপা পড়ে গিয়েছে। সবাই এখন ডাউট করে সাগর আর তিলোত্তমা পালাতে গিয়েই বোধহয় কোনো কুচক্রের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। সুন্দরী মেয়েকে বেশি স্বাধীনতা দিতে নেই, আটকে রাখতে হয়। সবই তো তিলোত্তমার বাবা মায়ের দোষ ছিল, তাই না? প্রতিবাদ করার কেউ নেই, অথচ একটা সুন্দর রসদ পেয়ে ইনিয়ে বিনিয়ে গল্প করতে
সবাই জানে। পৃথিবীর বুকে প্রতিনিয়ত এমন প্রচুর তিলোত্তমা অহরহ হারিয়ে চলেছে, হারিয়ে যাচ্ছে। তবে এই তিলোত্তমা নিজেকেই নিজে হারাতে গিয়ে প্র্যাঙ্কে নিজেই ফেঁসে গিয়েছিল। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।